আগেই কি ঠিক হয়ে গেছে নবান্নের ভবিষ্যৎ? বিজেপি যখন নয়ডা বা গুরগাঁওয়ের বিভাজনের ফর্মুলা দিয়ে কংসাবতী আর দামোদরের মোহনা মাপতে চায়, তখন প্রশ্ন জাগে ২৫০ বছরের বাঙালি অস্মিতা কি এতই ঠুনকো? মাছ ভাতের বাঙালির পাতে যখন নিরামিষাশী রাজনীতির জুজু দেখানো হয়, যখন লক্ষ লক্ষ ভোটারের ভাগ্য ঝুলে থাকে লাল ফিতের ফাঁসে, তখন বুঝতে হবে লড়াইটা আর ৫টা নির্বাচনের মতো নয়। এটা অস্তিত্বের লড়াই। এটা প্রয়াগরাজ বনাম পাঁশকুড়ার আদর্শগত সংঘাত। আজকের এপিসোডে আমরা ব্যবচ্ছেদ করব সেই নীল নকশার, যেখানে চাণক্য নীতি আর ইমিগ্রেশন কার্ডের আড়ালে লুকিয়ে আছে এক গভীর রাজনৈতিক জালিয়াতি। আজ কোনো রাগঢাক নয়, সরাসরি কথা হবে। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। কেন বলছি মোদির ছকেই মমতার চাল? আসলে ভারতের ভোট রাজনীতি গত এক দশকে এক নতুন মোড় নিয়েছে, যার নাম ডিরেক্ট বেনিফিট। কেন্দ্রে মোদী সরকারের অন্যতম বড় রাজনৈতিক অস্ত্র নিয়মিত এবং সরাসরি সুবিধা পৌঁছে দেওয়া। যেমন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে দেশের প্রায় ৮০ কোটি মানুষকে মাসে ৫ কেজি খাদ্যশস্য দেওয়া, বা পিএম কিষাণ সম্মান নিধির মাধ্যমে কৃষকদের সরাসরি নগদ সহায়তা। এই সমস্ত স্কিম একদিকে যেমন সামাজিক সুরক্ষা বাড়িয়েছে, তেমনি তৈরি করেছে এক শক্তিশালী সুবিধাভোগী শ্রেণী। ঠিক এই জায়গাতেই পাল্টা চাল দিয়েছেন মমতা ব্যানার্জি। লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু বা দুয়ারে সরকার মডেলের মাধ্যমে একই দর্শনকে রাজ্য স্তরে প্রয়োগ করেছে তৃণমূল সরকার। লক্ষ্য করুন, এখানে কৌশলগত মিল স্পষ্ট। দুই ক্ষেত্রেই ক্যাশ ট্রান্সফার প্লাস বেসিক ওয়েলফেয়ার। কেন্দ্রে মোদী, রাজ্যে মমতা। দু ক্ষেত্রেই টার্গেট নিম্নবিত্ত এবং প্রান্তিক ভোটার। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সরকার আপনাকে দিচ্ছে এই বার্তাটা সরাসরি পৌঁছে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় আদতে মোদী সরকারের তৈরি করা বেনিফিশিয়ারি পলিটিক্সের মডেলকেই আঞ্চলিক বাস্তবতায় খাপ খাইয়ে নিয়েছেন। পার্থক্য শুধু স্কেল আর সামর্থ্যে, কৌশলের মূলে নয়। ভারতের রাজনীতিতে এখন নীতির লড়াই যতটা, তার চেয়ে বেশি সুবিধা পৌঁছে দেওয়ার প্রতিযোগিতা। আর সেই খেলায় মোদির চালেই পাল্টা চাল দিচ্ছেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় স্রেফ একজন নেত্রী নন, তিনি সেই স্পিড ফাইটার যিনি জ্যোতি বসুর হাতে তৈরি ৩৪ বছরের দুর্ভেদ্য বাম দুর্গকে ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন। আজ সেই মমতার সামনে একদিকে বিজেপি আর অন্যদিকে দিল্লির রিমোট কন্ট্রোলে চলা নির্বাচন কমিশন। ভোটার লিস্টের কারচুপি থেকে শুরু করে মমতার বিউরোক্রেসিকে তছনছ করে দেওয়া। 15ই মার্চ নির্বাচন ঘোষণার মাত্র 72 ঘন্টার মধ্যে সরকারের 60 জন ওপরতলার অফিসার বদলে দিয়েছে কমিশন। কিন্তু এত কিছুর পরেও মমতার আত্মবিশ্বাস কেন টলানো যাচ্ছে না? কেন তার চোখে মুখে এখনো সেই জয়ের হিল্লোল? উত্তরটা লুকিয়ে আছে খোদ নরেন্দ্র মোদী সরকারের দেওয়া অর্থনৈতিক তথ্যে। ভারতের 5টি বড় রাজ্যের তালিকার দিকে তাকালে আপনি যা দেখবেন তা বিজেপি নেতাদের সব অপপ্রচারকে তুড়ি মেরে উড়িয়ে দেয়। কি বলছে সেই পরিসংখ্যান? বাংলায় জনঘনত্ব আকাশ ছোঁয়া হওয়া সত্ত্বেও বিহারের তুলনায় বাংলা মানুষের মাথা পিছু আয় প্রায় 3 গুণ বেশি। আর যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের তুলনায় তাও অনেক বেশি। কেন্দ্রের পরিসংখ্যান মন্ত্রকের তথ্য বলছে 2024-25 অর্থ বছরে উত্তরপ্রদেশের মাথা পিছু আয় বছরে 1,09,844 টাকা, যা ভারতীয় গড় 2,25,000-এর তুলনায় অনেকটা কম। নয়ডা, কানপুর, মেরঠ, গাজিয়াবাদের মতন শিল্পের সমৃদ্ধ অন্তত 10টি শহর থাকা সত্ত্বেও উত্তরপ্রদেশের এখনো একটি নিম্ন আয়ের রাজ্য। এবার তাকান বিহারে, সেখানে মাথা পিছু আয় বছরে মাত্র 76,000 টাকা। গোটা ভারতের সবচেয়ে কম মাথা পিছু আয় বিহারে। সেখানে পশ্চিমবঙ্গ, মাথা পিছু আয় 1,75,000 টাকা। পশ্চিমবঙ্গ এখনো ধনী রাজ্যের ব্র্যাকেটে না ঝুঁকলেও ইউপি বিহারের অনেক ওপরে। এবার আসি সেই বহুল আলোচিত বুলডোজার মডেল বা আইন শৃঙ্খলার কথায়। খোদ মোদী সরকারের পরিসংখ্যানই বলছে আইন শৃঙ্খলার নিরিখে উত্তরপ্রদেশের চেয়ে পশ্চিমবঙ্গ অনেক উপরে। এনসিআরবি বা জাতীয় অপরাধ ব্যুরোর সর্বশেষ 2023 সালের তালিকা বলছে উত্তরপ্রদেশে ক্রাইম রেট প্রতি 1 লক্ষ জনসংখ্যায় 335। আইন শৃঙ্খলার প্রশ্নে উত্তরপ্রদেশ ভারতে 11 নম্বরে রয়েছে। আর গুরুতর অপরাধের প্রশ্নে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়। মধ্যপ্রদেশ উপরের সারি থেকে 3 থেকে 4-এর মধ্যে, ছত্তিশগড় প্রথমে 10-এ, রাজস্থানও তাই প্রথম 10-এ। আর বিহার, এনসিআরবি রিপোর্ট বলছে হিংসাত্মক অপরাধের ঘনত্ব সেখানে সবচেয়ে বেশি।
সেখানে পশ্চিমবঙ্গ প্রতি 1,81,6 মানে পার ক্যাপিটা ক্রাইম এখানে অনেক কম। কলকাতা টানা কয়েক বছর সবচেয়ে নিরাপদ শহরগুলোর একটি। তবে আমরা সবাই জানি ভারতে ভোট শুধু অর্থনীতি ও অপরাধের পরিসংখ্যানের উপর হয় না, ভোট হয় আবেগ, ইস্যু আর সাম্প্রদায়িক মেরুকরণের উপর। পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণ ইস্যু ফ্যাক্টর হয়েছে 2019-এর লোকসভা নির্বাচন থেকে। তবে শুধু সাম্প্রদায়িক অস্ত্রে যে পশ্চিমবঙ্গের মুড সুইং করা যায় না, অতীতের নির্বাচন তার জ্বলন্ত প্রমাণ। দেখুন 2019 থেকে 2024 বিজেপির গ্রাফ কিন্তু নিম্নমুখী। যদি তাদের অনুপ্রবেশ বা হিন্দুত্ব কার্ড কাজ করত তবে তো আসন বাড়ার কথা ছিল, তাহলে কমলো কেন? আসলে বাংলার মানুষ এই বিভাজনের রাজনীতিতে ক্লান্ত, এমনকি অনেকে অপমানিত বোধ করছেন। বিজেপি ভাবছে হিন্দু কনসলিডেশন বা হিন্দু ভোট একজোট করলেই কেল্লা ফতে। কিন্তু বাংলার হিন্দুরা কি কেবল ধর্মের ভিত্তিতে ভোট দেয়, নাকি তারা তাদের ভাষা, সংস্কৃতি আর ঐতিহ্যের অপমানটাকেও মাথায় রাখে? বিজেপি আসলে একটা জিনিস বারবার মিস করছে, বাংলার মানুষের নারী। বিজেপি আজও বাংলার নারীটা ঠিক ধরতে পারেনি। তারা আজও সেই অনুপ্রবেশকারী আর মুসলিম তোষণের পূর্ণ রেকর্ড বাজিয়ে চলেছে। তাদের দাবি মালদা, মুর্শিদাবাদের জনবিন্যাস বদলে যাচ্ছে, কিন্তু তারা বোধহয় ভুলেই গেছে পশ্চিমবঙ্গ রাজ্যটাই তৈরি হয়েছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। দেশভাগের সময় এই জেলাগুলো ভারতের অংশই ছিল, কারণ এখানে হিন্দুরাই সংখ্যায় বেশি ছিল। এই ঐতিহাসিক সত্যটা এড়িয়ে গিয়ে শুধু ভয় দেখিয়ে ভোট পাওয়া কি এতই সহজ? এখানে আরেকটা ফ্যাক্টর আছে, নেতৃত্বের আকাল বনাম নেতৃত্বের ক্যারিশমা। ইতিমধ্যে IANS, ম্যাট্রাইজ, ABP সহ যে কটা ওপিনিয়ন পোল হয়েছে তাতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে মমতাকে পছন্দ করছেন 45 থেকে 55% মানুষ। সেখানে বিজেপির বঙ্গের মুখ শুভেন্দু অধিকারীকে পছন্দ করতেন 25 থেকে 35% মুখ। এটা সবচেয়ে বড় প্রশ্ন। মনে করুন 2011 সালের পশ্চিমবঙ্গের নির্বাচন বামেদের 34 বছরের রাজ্যপাত উপড়ে ফেলার আগে বিরোধী নেত্রী হিসেবে মমতার যে ক্যারিশমা ছিল তার ধারে কাছে দাঁড়াতে পারে এমন কোন নেতা কি আজ বিজেপিতে তৈরি হয়েছে? শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মমতাকে হারিয়েছিলেন ঠিকই, কিন্তু গোটা বাংলার জন্য বিজেপির পোস্টার বয় কে? টানা 15 বছর পশ্চিমবঙ্গের তাকতে বসে রয়েছেন মমতা। 2026-এ দাঁড়িয়ে মমতা ব্যানার্জি ঠিক কতটা শক্তিশালী? মূলত 5টি কারণে মমতা ব্যানার্জি আজও অপ্রতিদ্বন্দ্বী। তার মধ্যে প্রথম এবং প্রধান কারণটা যদি আমাকে জিজ্ঞেস করেন সেটা হলো ওয়েলফেয়ার স্কিম, মা বোনেদের শক্তির উপর নিখুঁত ফোকাস। এটা মমতার সবচেয়ে বড় দুর্গ। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, এই নামগুলো স্রেফ প্রকল্পের নাম নয়, এগুলো তার মোক্ষম অস্ত্র। এই সমস্ত প্রকল্পের মাধ্যমে তিনি বাংলার নারী সমাজ আর পিছিয়ে পড়া শ্রেণীর মনের গভীরে একটা স্থায়ী জায়গা করে নিয়েছেন। কেন জানেন? কারণ এই টাকা কোনো মধ্যস্বত্বভোগীর পকেটে যায় না, সরাসরি পৌঁছে যায় মানুষের ব্যাংক অ্যাকাউন্টে। আর এই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার TMCর জন্য তৈরি করেছে এক বিশাল লয়াল ভোট ব্যাংক। সব রাজনৈতিক সমীক্ষা একটা কথা বারবার বলছে, বাংলার রাজনীতিতে মা বোনেদের সমর্থন পাওয়ার দৌড়ে বিজেপি মমতার থেকে পিছিয়ে। ভোটের ময়দানে এই মহিলারা এবারও গেম চেঞ্জার হতে পারেন। লক্ষ্মীর ভান্ডারের মতন ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার মহিলাদের হাতে যে ক্ষমতা দিয়েছে তা অস্বীকার করার উপায় নেই। প্রতিজ্ঞা নামে এবার তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে যে 10টি পয়েন্টে গুরুত্ব দেওয়া হয়েছে তার কেন্দ্রবিন্দুতেই রয়েছে মহিলা ভোট ব্যাংক এবং নারী কল্যাণ। এখন সাধারণ শ্রেণীর মহিলারা বছরে 18,000 টাকা পাচ্ছেন, ST/SC মহিলারা বছরে পাচ্ছেন 20,400 টাকা। এটা আগামী দিনে 200 টাকা করে বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। বাংলার প্রত্যেক মেয়ের জন্য আলাদা করে 1 লক্ষ টাকার হেলথ কভার, দরিদ্র পরিবারের জন্য বছরে 10টি রান্নার গ্যাস সিলিন্ডার ফ্রি আর সাথে 5 কেজি করে রেশন। বছরে 2 বার ফ্রি হেলথ ক্যাম্প থেকে শুরু করে মেয়েদের পড়াশোনার খরচ। ইস্তাহারে বলা হয়েছে নারী কল্যাণমূলক স্কিমগুলো বন্ধ হবে না, বরং বিস্তৃত হবে। নতুন করে ডোর স্টেপ সার্ভিস ধরনের উদ্যোগেও মহিলারা বড় সুবিধাভোগী হবেন। পাকা বাড়ি প্রকল্পেও মহিলাদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। সোজা কথায় মা বোনেদের ভোট ব্যাংক টার্গেট করে ডিরেক্ট বেনিফিট মডেল। বিরোধীরা একে ডোল রাজনীতি, খয়রাতের রাজনীতি, মহিলাদের কর্মবিমুখ করে দেওয়া বলে সমালোচনা করতেই পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে রাজনীতির ময়দানে এটাই মমতার সেই রক্ষা কবচ যা ভেদ করা কঠিন। মমতা ব্যানার্জি শুধু প্রতিশ্রুতি দিয়েই ক্ষান্ত হন না, তিনি জানেন কোথায় আঘাত করতে হয়।
বেকার মেয়েদের জন্য মাসে 1500 টাকা। ভেবে দেখুন, একটা সাধারণ পরিবারের মেয়ের কাছে এই টাকাটা কতটা বড় জোর। পশ্চিমবঙ্গের টিচার্স রিক্রুটমেন্টে দুর্নীতি হয়েছে সব লোক জানে। মন্ত্রীর বান্ধবীর ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধার হয়েছে, সব লোক দেখেছে। আজ রাস্তা তৈরি হলে কালই ভেঙে যাচ্ছে, কোনো ভুল নেই। কিন্তু প্রশ্ন হলো, যারা ঘর চালানোর মতন কিছু হাত খরচ বা সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছে, তারা কি ইভিএম এ দিদির হাত ছাড়বে? বিজেপি ভাবছে দুর্নীতি আর অ্যান্টি ইনকামবেন্সি দিয়ে তারা ডিভিডেন্ড পাবে, কিন্তু মমতা নিজেকে এমন ভাবে পজিশন করে রেখেছেন যে তিনি বাংলার দুর্গ। দুর্গাপুজো থেকে শুরু করে আমাদের খাদ্যাভ্যাস, আমাদের মনীষী, সবকিছুর গার্ডিয়ান যেন তিনি। অন্যদিকে বিজেপির দিল্লি কেন্দ্রিক দাদাগিরি বাঙালিদের মনে একটা ভয় ধরিয়ে দিচ্ছে। বিধানচন্দ্র রায় থেকে জ্যোতি বসু, বাংলার মুখ্যমন্ত্রীরা বরাবরই স্বাধীন চেতা। দিল্লি থেকে রিমোট কন্ট্রোলে বাংলা চলবে, এটা কোনো আত্মভিমানী বাঙালি মেনে নিতে পারে না। তাই এখানে বিভিন্ন রাজ্য থেকে আসা হিন্দিভাষী নেতাদের অত্যাধিক উপস্থিতি, বিশেষ একটি সম্প্রদায়কে টার্গেট করে হিন্দিতে ভাষণ, এই সব উল্টে বিজেপির জন্য বুমেরাং হয়ে যেতে পারে। 21-এর নির্বাচনে তো ঠিক সেটাই হয়েছিল। একটা বিষয় আজ পরিষ্কার, বাংলার লড়াইটা এখন আর কেবল উন্নয়ন বা দুর্নীতি নেই, এটা হয়ে দাঁড়িয়েছে ভারতের দুটো ভিন্ন আইডিয়ার সংঘাত। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনক্লুসিভ বা সবাইকে নিয়ে চলার বাঙালি জাতীয়তাবাদ, আর অন্যদিকে বিজেপির কট্টর হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ। বিজেপির কাছে বাংলা জয় মানে শুধু একটা রাজ্য দখল নয়, এটা আসলে নাগপুরের সেই বিশেষ এজেন্ডার জয়। রাজা রামমোহন রায় থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ থেকে নজরুল, সুভাষচন্দ্র থেকে অমর্ত্য সেন, বাংলার যে উদারপন্থী, ধর্মনিরপেক্ষ আর নিজস্ব সাংস্কৃতিক সাব ন্যাশনালিজম, তা বরাবরই সংঘের এজেন্ডাকে চ্যালেঞ্জ জানিয়ে এসেছে। আর সেই চ্যালেঞ্জকে গুড়িয়ে দিতেই আজ গণতান্ত্রিক মর্যাদা ধুলোয় মিশিয়ে যে কোনো মূল্যে বাংলা দখল করতে মরিয়া রাষ্ট্রীয় শাসক বিজেপি এখন বাংলাকে টুকরো টুকরো করে দেখতে শুরু করেছে। কোথাও জঙ্গলমহল, কোথাও মালদা মুর্শিদাবাদ, কোথাও আবার পাহাড়। মমতা বিজেপির এই প্রচারকেই ঘুরিয়ে দিয়েছেন যে বিজেপি নাকি 121 বছর পর আবার বাংলা ভাগের ষড়যন্ত্র করছে। তেলেগু ভাষী মানুষের যেমন দুটো রাজ্য তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ আছে, বাংলাতেও গোর্খাল্যান্ডের দাবি দীর্ঘদিনের। বিজেপি সেই দাবি নিয়ে রাজনীতি করছে, কখনো জসবন্ত সিংকে দিয়ে, কখনো এস আলুওয়ালিয়াকে দিয়ে, কিন্তু তারা গোর্খাল্যান্ড গড়েনি। আর এবার তো 180 ডিগ্রি ঘুরে গেছে। দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ে যে জিএনএলএফ দীর্ঘ বছর ধরে এনডিএ শরিক ছিল, সেই জিএনএলএফ এর একজনকেও তারা পাহাড়ে প্রার্থী করেনি। এমনকি পাহাড়ে 3টি আসনে তাদের জয়ী 3 প্রার্থীকে পর্যন্ত এবার বদলে দেওয়া হয়েছে। বিজেপির কৌশলটা খুব পরিষ্কার, বিভাজন। কলকাতা আর তার আশেপাশের শহরতলি এলাকায় তারা চেষ্টা করেছে বাঙালি অস্মিতার পাল্টা হিসেবে একটা বিশেষ সংখ্যালঘু সম্প্রদায়ের ভয় দেখাতে। কিন্তু সমস্যা হলো বাংলা বিহার নয়, এখানে কোনো ওয়েসি ফ্যাক্টর বা এমআইএম কাজ করবে না। মানুষ জানে লড়াইটা সরাসরি বিজেপি বনাম তৃণমূল, মাঝখানে নীতিশ কুমারের মতন কোনো বাফার জোন নেই যে ভোট ভাগ হবে। এখানে 32 থেকে 33% সংখ্যালঘু ভোটার খুব ভালো করেই জানেন কার পাশে তাদের দাঁড়াতে হবে। এবার আসুন কলকাতার নাগরিক সমাজের কথায়। বামপন্থী উদারপন্থী মেজাজের এই সমাজে হিন্দুত্বের হাওয়া কিছুটা লাগলেও আরএসএস বিজেপির কট্টর এজেন্ডার এখানে মুখ থুবড়ে পড়েছে। মনে আছে 2019-এর লোকসভা ভোটের কথা? তেজস্বী যাদব হেলিকপ্টারে বসে মাছ খাচ্ছিলেন আর প্রধানমন্ত্রী সেটাকে নবরাত্রির ইস্যু বানিয়ে ফেলেন। বিজেপি ভাবেনি যে মাছের দেশে মাছ খাওয়া নিয়ে রাজনীতি করাটা কতটা আত্মঘাতী হতে পারে। তৃণমূল সেই ইস্যুটাকে লুফে নিয়েছিল, আর ফল কি হলো? বাংলায় বিজেপির আসন 18 থেকে নেমে এলো 12-তে। বাঙালির পাতে মাছ আর মাংস নিয়ে রাজনীতি করলে সঙ্গের হিন্দুত্ব এই রাজ্যে কলকে পেতে এখনো অনেক দেরি। চলুন একটু জঙ্গল মহলের দিকে তাকাই। ঝাড়খণ্ড সীমান্ত ঘেঁষা এই এলাকায় 2019-এর লোকসভায় বিজেপি 7টির মধ্যে 6টি আসন জিতেছিল, কিন্তু বিধানসভা আসতেই সব সাফ। কেন? লোকসভার সময় ঝাড়খণ্ডের রঘুবর দাসের সরকার ছিল, সাঁওতাল পরিচিতি তখন ইস্যু হয়নি, কিন্তু বিধানসভার সময় দৃশ্যপট বদলে গেল। ময়দানে এলেন হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এবং সাঁওতাল জনজাতির ঘরের ছেলে। জঙ্গলমহলের জনজাতি ভোটাররা যখন দেখলেন তাদের পাশের রাজ্যে নিজেদের জাতের একজন ক্ষমতায়, তখন তাদের ভোট ব্যাংকের সমীকরণ বদলে গেল। জঙ্গলমহলকে বিজেপি তাদের সবথেকে শক্তিশালী দুর্গ মনে করত, কিন্তু সেই দুর্গ ধসে পড়ার পেছনে বড় হাত কার জানেন? হেমন্ত সোরেন। আজ তিনি দেশের অন্যতম শক্তিশালী আদিবাসী নেতা, নিজের দমে মুখ্যমন্ত্রী। বিজেপি তাকে জেলে পাঠালো, আর সেই ক্ষোভ জঙ্গলমহলের আদিবাসী ভোট ব্যাংককে, মমতাকে আরো শক্তিশালী করলো।
হেমন্ত সোরেনের সরাসরি সমর্থন আজ মমতার হাতের বড় অস্ত্র। 15 বছর ক্ষমতায় থাকলে ভুল ভ্রান্তি তো থাকবেই, সেটা নরেন্দ্র মোদী হন বা মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপি সেই খামতিগুলো বড় ইস্যু করার বদলে আবারও সেই পুরনো ভাঙা রেকর্ড বাজাচ্ছে। ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, অনুপ্রবেশ বাড়ছে বা একটি বিশেষ সম্প্রদায়ের জনসংখ্যা বাড়ছে। এই রাজনীতি হয়তো নয়ডা, গুরগাঁও বা আলিগড়ে দারুণ কাজ করে, উত্তরাখণ্ড বা মধ্যপ্রদেশেও এর প্রচুর খদ্দের আছে, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। দিল্লি থেকে আসা কোনো পূর্বা এক্সপ্রেস যখন পূর্ব দিকে এগোতে থাকে, তখন প্রয়াগরাজ পার হতেই এই বিভাজনের রাজনীতির রং চটতে শুরু করে। বিহার ছাড়িয়ে ট্রেনটা আসানসোলে পৌঁছতে পৌঁছতে সেই রাজনীতির ধার পুরোপুরি ভোঁতা হয়ে যায়। বিজেপি চায় নয়ডা বা হরিয়ানার সেই চেনা ফর্মুলা বাংলার মাটিতে প্রয়োগ করতে, কিন্তু তারা বুঝতে পারছে না বাংলার মাটির রসায়ন উত্তর ভারতের হিন্দি বলয়ের চেয়ে একেবারেই আলাদা। এই মাটির গভীরে মিশে আছে গত 250 বছরের এক অদম্য উত্তরাধিকার। ভোট কোন দিকে মোড় নেবে তা এখনই হলফ করে বলা কঠিন ঠিকই, কিন্তু একটা কথা নিশ্চিত, এই লড়াইয়ের গতিপথ কিন্তু এবারও মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিচ্ছেন। সবশেষে ক্ষমতার মদমত্ত অলিন্দের উদ্দেশ্যে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, আপনারা বলছেন ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, অনুপ্রবেশ বাড়ছে, কিন্তু তার মোকাবিলা কি কেবল ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম অজ্ঞাতবাসে পাঠিয়ে দেওয়া? যদি এই বিপুল সংখ্যক মানুষের পরিচয় আর অগ্রাধিকার স্রেফ একটি এসআইআর রিপোর্টে লাল কালিতে মুছে যায়, তবে তাকে কি নির্বাচন বলা হবে, নাকি এক সুপরিকল্পিত ডেমোক্রেটিক জেনোসাইড? দ্বিতীয় প্রশ্ন, ভারতের মানচিত্রে উত্তরপ্রদেশ কি কেবল একটি রাজ্য, নাকি একটি আগ্রাসী রাজনৈতিক রূপক? আপনারা যখন বাংলাকে উত্তরপ্রদেশ বানানোর স্বপ্ন দেখান, তখন কি পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছেন যে বাংলার মাথাপিছু আয় আর আইন শৃঙ্খলার যে তথ্যে খোদ মোদী সরকার শিলমোহর দিয়েছে, সেই উন্নয়নের সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা আপনাদের নেই? আপনাদের লড়াইকে তবে উন্নয়নের মডেলে, নাকি স্রেফ গায়ের জোরে? ভাবুন, কারণ ভোটটা আপনার, দেশটাও আপনার। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।